বলে মুখ বাঁকিয়ে দরজার সামনে থেকে চলে গেল ভেতরে। শিশির মেজাজ নিয়ে ভেতরে ঢুকে বলল, সাধে কি আর বলি গোবর ঠাসা? এই তোর চোখ নেই? এগুলো জেন্টস পারফিউম, টি শার্ট, তুই কি করবি এগুলো নিয়ে? তাতে আমার কি, এখন মেয়েরা ছেলেদের সব ইউজ করতে পারে, সেখানে পারফিউম না কেন? যা তো এখান থেকে জ্বালাস না। বেয়াদব, ভালো মেয়ের মতো দিয়ে দে, নয়তো চুল একটাও রাখবো না, সাথে গাল লাল হবে। আমি বসে থাকবো ভেবেছিস? শিশির তর্ক করা দেখে রেগে উঠল দ্বিগুণ। এরে কখনো লাই দেয়া যাবে না, নয়তো পার পেয়ে যায়। কয়দিন কিছু না বলে সাহস দ্বিগুণ হয়েছে ভেবে কুয়াশার কাছে বিদ্যুৎ বেগে গিয়ে এক হাতে কুয়াশার হাত চেপে ধরে অন্য হাতে চুল ধরল। চুল খোলা ছিল, কুয়াশার সুযোগ পেয়ে ছাড়ল না, হাত ধরেছে যাতে সে উল্টে না ধরতে পারে। কুয়াশা এক হাত ছাড়া দিল, সেটা শিশির ধরা চুলের মুঠোর উপর দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কুয়াশা আহ করে উঠেছে ব্যথায়। শিশির বলল, এবার দেখা গায়ের জোর, মুখের জোর, তোর সাথে ভালো ব্যবহার করে যাবি না, তুই ভালো ব্যবহারের বান্তাই না। এখন ওগুলো দে, তোর জন্য আনিনি আমি, আমার খেয়ে দিয়ে গাছ নেই তোর জন্য জিনিস কিনবো, অত সস্তা আমি না। ছাড় বলছি বুনল, লাগছে আমার, দেব না আমি। আরও জোরে ধরল শিশির। কুয়াশার চোখে ইতিমধ্যে পানি চলে এসেছে। সে ব্যথা পেয়ে এবার শিশিরের টি শার্টের কলার চেপে ধরল বুকের কাছে, টেনে হিচড়ে ফেলার মতো করে ধরল। শিশির সেদিকে দেখে নিয়ে কিছু বলতে যাবে, এরই মাঝে সেখানে শোরগোল শুনে একে একে নিহাররা আসলো। এমন দেখে নিহার আর তুষার ছাড়ালো। তুষার দুজনকে রাম ধমক দিয়ে থামালো, বলল, বেয়াদবির একটা সীমা থাকে, 10-5 একদিন, এতগুলো ভালো লাগে না। রোজ রোজ কি শুরু করছিস তোরা? নিহার জিজ্ঞেস করলো। কি হয়েছে? শিশির সব বলেছে। হিমেল বলল, বুবু, তোর এটা আমারও পছন্দ না। তুই কেন ছেলেদের জিনিসে হস্তক্ষেপ করিস? পড়িস না তো। ভাই কি চামচি, চুপ থাক, নয়তো চুল একটাও রাখবো না। নিহার বলল, কুসু, ওগুলো ছেলেদের, দিয়ে দে, আমি তোকে এনে দেবো সব। পারবো না, আমার পছন্দ হয়েছে এগুলোই। তুষার বলল। কুসু কথা শোন, দিয়ে দে। কুয়াশার কান্না ভেজা চোখ কণ্ঠ নিয়ে বলল, তোমরা সকলে ওই বুনলের পক্ষ নিচ্ছ, আমাকে ভালোবাসার মতো কেউ নেই। বলে টি শার্ট দুটো এনে দিয়ে দিল, কিন্তু পারফিউমটা দিল না। শিশির সেটার কথা বলল, ওটা দিতে পারবো না, ওটার স্মেল আমার পছন্দ হয়েছে। শিশির দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগেই তুষার বলল, ছেড়ে দে, অন্য একটা কিনে নিস, পছন্দ হয়ে রাখ। শিশির আর কথা বলতে পারল না। দুই ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে কুয়াশার দিকে তাকিয়ে রাগের পরিমাণটা বুঝিয়ে দিল। কুয়াশা পাত্তাও দিল না। শিশির হিমকে তার টি শার্টটা দিয়ে চলে গেল। সকাল 7টা, শুক্রবার। জাহিদ মালিথা গতকাল রাতে বাড়িতে এসেছে। দু ভাই এবং তুষার তুহিন বসে চা কফি খাচ্ছে। কথার মাঝে জাহিদ মালিথা বললেন, তুষার, গ্যাংটার খোঁজ পেয়েছিস? না চাচু, ফর্স নিয়ে চালাচ্ছি, ইনশাল্লাহ সকলকে উদ্ধার করতে পারবো। আমি ভাবতেও পারিনি এতগুলো বছর পরে আবারও উঠে পড়ে লাগবে। এখন পাবনা থেকে কুষ্টিয়াতে এসেছে। এদের গ্যাং অনেক জায়গায় চাচু, ঢাকাতে তাদের আসল ডেরা, এখান থেকে ওরা বিভিন্ন জেলায় কাজ চালায়, আর ওদের দেশ ছাড়া বিদেশেও ব্যবসা আছে। 8 বছর আগে পাবনা থেকে আটক করা হয়েছিল, কিন্তু সেখান থেকে কিছুই জানা যায়নি। তখন ওদের গ্যাং ছোট ছিল, আর যে মেইন তাকে খোঁজ করেও পাওয়া যায়নি, তাই ক্লোজ করা হয়েছিল। এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। উপস্থিত জাকির মালিথা বললেন, সাংঘাতিক, না জানি কত বাবা মা সন্তান হারাচ্ছে। হ্যাঁ ভাই। সকলে দীর্ঘশ্বাস ফেলল। দেশে শান্তি নেই। শনিবার দুপুর 4টা বেজে গেছে, কিন্তু কুয়াশা এখনো বাড়ি ফিরেনি। আজমিরা খুবই চিন্তায় পড়ে গেছেন। মেয়ে তার কোথাও যায় না। বান্ধবী বলতে ঈশা, স্মৃতির বাসায় গেলে তো ফোন করে জানিয়ে দিত। ঈশা গেছিল কিনা কলেজে সেটা ইয়াসমিন কল করে জিজ্ঞেস করাতে বলেছে সে আজ যায়নি, তাই বলতে পারছে না। এখন বাকি থাকলো স্মৃতি, তার নাম্বার কারো কাছে নেই, তাই
কল দিতে পারছে না। বৃষ্টি নিয়েছিল বিয়ের মধ্যে, কিন্তু সেভ না করাতে খুঁজে পেল না। বাড়িতে কোনো পুরুষ নেই, কেউ এখনো আসেনি। আম্বিয়া দুপুরে এসে সব শুনে সকলেই চিন্তায় পড়েছে, মেয়েটা গেল কোথায়। হঠাৎ ইয়াসমিন বলল, ঈশার কাছে স্মৃতির নাম্বার থাকবেই, ওর থেকে নিচ্ছি। কথা অনুযায়ী স্মৃতির নাম্বার নিল, কিন্তু স্মৃতি জানালো কুয়াশা দুপুর 2টোয় চলে গেছে, তারা একসাথেই বের হয়েছিল। এ কথা শুনে আজমিরা সহ সকলে হাত পা ঠান্ডা হয়ে এলো। মেয়েটা যাবার মতো কোনো জায়গা নেই, তবে গেল কোথায়? সকলের মুখ চুপসে গেছে। তৎক্ষণাৎ ইয়াসমিন, বৃষ্টি, তুহিন, তুষারদের ফোন করে সব জানালো। সব শুনে ভাইয়েরা দিশাহারা হয়ে উঠল, কারণ তাদের বোন সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বাড়ি ফেরেনি। আষাঢ় মাস, ঋতু বর্ষাকাল। এই ঋতুতে ঝুম বৃষ্টি যখন তখন নামে। নিরোদের যখন ইচ্ছা হয় বাড়ি ধারা বইবার, ঠিক তখনই তারা ঝুপঝুপানি নেমে আসে জমিনে। একটানা আবার কতদিন থাকে তারও ঠিক ঠিকানা নেই। আকাশে সংবরণশীল বাষ্পরাশিরা ছুটে বেড়াচ্ছে, মেঘরাজিরা তাদের গর্জন তুলছে। সমীরণ শ শ করে বইছে, শীতল সেই সমীরণের হাওয়া। চারিদিকে পানি থই থই করে, রাস্তাঘাট ভিজে জুবুথুবু হয়, চিপচিপে অবস্থা হয়। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, কিছুক্ষণ পরে আজান দেবে। রাস্তায় মানুষ ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। বৃষ্টির ছাট বিন্দু বিন্দু ফোঁটা দ্বারা শরীর ভিজিয়ে দিয়েছে। হঠাৎ এমন বৃষ্টিতে কেউ বা বাসা থেকে প্রস্তুতি নিয়ে বেরোয়নি, কারণ আজই প্রথম বৃষ্টি এলো। ছাতাবিহীন মানুষগুলো দোকান পাটের ছাউনিতে আশ্রয় নিচ্ছে বৃষ্টি কবল থেকে বাঁচতে। তো কেউ ধৈর্য হারা হয়ে সেভাবেই চলাচল করছে। যানবাহনের যাত্রীগুলো যানবাহনেই বৃষ্টির মধ্যে যাতায়াত করছে, তাদের সমস্যা হচ্ছে না। শিশিরের ক্যাম্পাস থেকে বেরোতে আজ দেরি হয়েছে, কারণ ডিপার্টমেন্টে অসংখ্য কাজ ছিল। সে আর রিজভি স্যারদের তাদের অভিজ্ঞতার সকল বিষয়ে এক্সপ্লেইন করেছিল। এ কারণে বেরোতে 4টা পার হয়ে গেছে। ততক্ষণে প্রকৃতিতে অন্ধকার। বৃষ্টি আজ দুপুর থেকেই নেমেছে, তাই সে রাস্তায় আটকা পড়েছে। ছাতা না থাকায় এখন ছাউনিতে দাঁড়িয়ে আছে। ভাবনা বৃষ্টি কমলেই বাড়িতে যাবে, অত তাড়াহুড়ো নেই। এই চিপচিপে বৃষ্টিতে ভিজতে ভিজতে জুবুথুবু হয়ে বাড়ি ফিরতে সে নারাজ। প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। রিজভি চলে গেছে ভিজতে ভিজতে, কারণ তার বাড়িতে যাবার তাড়া ছিল আজ। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখছে দাঁড়িয়ে। সন্ধ্যা নামতে এখনো 25 মিনিটের মতো সময় আছে, তবুও মনে হচ্ছে সন্ধ্যা ফুরিয়ে রাত নেমেছে প্রকৃতির বুকে। এমনই সময় তার ফোন বেজে উঠল। বাজতে থাকা অবস্থাতেই বের করে দেখলো নিহারের ফোন কল। ধরল সে। হ্যালো বলতেই ওপাশ থেকে ছটফট প্রশ্ন এলো, কুসু কি তোর সাথে শিশির? তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল। গোবর ঠাসা তার সাথে থাকবে কেন? তার সাথে কি থাকার কথা ছিল আদৌ? সে মনে করার চেষ্টা করলো এমনটা কথা ছিল কিনা। মনে পড়ল, না, এমন তো কথা ছিল না। সে উত্তর করলো, ওর কি আমার সাথে থাকার কথা ছিল? ওই গোবরটা আমার সাথে কেন থাকবে, তাও আবার এই ভর সন্ধ্যায়? ওপাশ থেকে নিহারের বড্ড অধৈর্য বাণী এলো তৎক্ষণাৎ। হেয়ালি করিস না শিশির, কুয়াশা বাসায় ফিরেনি। তোর সাথে থাকলে বলে দে, রাত হয়ে যাচ্ছে তবুও বোনটা আমার বাড়ি ফিরেনি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের। বল ভাই, আছে তোর সাথেও? নিহারের কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্ক ধারণ করতে পারল না শিশির। ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল নিহার। কুয়াশা বাড়িতে ফিরেনি, অথচ তার কাছে আছে কিনা জিজ্ঞেস করছে। বাড়ি ফিরেনি তো কোথায় কুয়াশা? মস্তিষ্ক যখনই এই কথাটা ধারণ করতে পারল, ঠিক তখনই প্রকৃতির বজ্রপাতের সাথে তার মাথারও বজ্রপাত হলো। সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা বাড়ি ফিরেনি। ভাবতেই প্রকৃতি অন্ধকারের সাথে তার চোখ জোড়াতেও অন্ধকার নেমে এলো। প্রকৃতি বাড়িধারার সাথে তার অন্তরেও বিষাদময় বাড়িধারা নামতে চাচ্ছে। এ কি শুনছে সে? তার তো যাবার জায়গা নেই, তো যাবে কোথায়? পরক্ষণে মনে হলো বান্ধবীদের বাড়িতেও যেতে পারে, কিন্তু বিয়াদব গোবরঠাসা ফোন করে বলেনি সেটা। বলল, ভাইয়া, কুয়াশা আমার সাথে নেই।
হয়তো বান্ধবীর বাড়ি গেছে। খোঁজ না ফোন দিয়ে, চলে আসবে, চিন্তা করো না। ওপাশ থেকে বড্ড বিরক্ত ছড়া বানিয়ে এলো। তোর কি মনে হচ্ছে আমরা খোঁজ না নিয়ে বসে আছি? আমাদের একমাত্র বোন এখনো বাড়ি ফেরেনি। আমরা খোঁজ না চালিয়ে হাত গুটিয়ে বসে থাকবো? কুয়াশা কোথাও যায়নি। ওর বান্ধবী ঈশা আর স্মৃতি ও ওদের বাড়িতেও যায়নি। মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে, আর তুই বলছিস চিন্তা না করতে। থাক তুই চিন্তামুক্ত, তোকে চিন্তা করতে হবে না আমাদের বোনকে নিয়ে। নিহার অতিরিক্ত রেগে ফোন কেটে দিল। সে যে বেজায় রেগে গেছে সেটা শিশির বুঝলো। তা না হলে নিহার এমন ভাবে বলতো না। কিন্তু নিহার বললোটা কি তার মাথায় কিছুতেই ঢুকছে না। তাদের বোন এখনো বাড়ি যায়নি, এটা কি করে হতে পারে? গেল কোথায় কুয়াশা? ভাবতে ভাবতে মাথায় এলো ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো। জানা মতে তো নেই, থাকলে নিশ্চয়ই জানতে পারতো। তেমন ভাবভঙ্গি তো কখনো দেখেনি সে যে বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাবে। এমন মেয়ে কুয়াশা না। সে বোন মানুক আর না মানুক কুয়াশাকে চেনে। এমন হাজার চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। অস্থির হয়ে উঠল সম্পূর্ণ কায়া অন্তর। মাথায় হাতুড়ি পিটার মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটল না তো ভাবতেই আর বৃষ্টির তোয়াক্কা করল না। এক লাফে ছাউনি থেকে বেরিয়ে এলো। ভিজে গেল সমস্ত শরীর, তোয়াক্কা করল না তাতে। তার উদ্দেশ্য এখন বাড়ি। যতক্ষণ পুরো ঘটনা জানতে না পারছে ততক্ষণ শান্তি নেই। শিশির বাড়ি ফিরল তখন চারিদিকে আজান দেয়া শেষ হয়ে গেছে। সন্ধ্যা শেষে রাত নামছে। বাইক চালিয়ে বৃষ্টির মধ্যে কোনো অবস্থায় এসেছে ঠিক জানা নেই। হতভম্ব হয়ে বাড়ির মেইন গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো। ভিজে সে জুবুথুবু। বসার ঘরে প্রতিটা সদস্যর অবস্থা দেখলো। তৎক্ষণাৎ অন্তর জ্বলে উঠল। তার মানে নিহার যা বলেছে সেটাই ঠিক। আজমিরা সন্ধ্যার থেকে কান্না শুরু করেছে, তার সাথে জাকিয়াও শুরু করেছে। আম্বিয়া বরাবরই স্ট্রং, তাই দুজাকে সে সামলাচ্ছে। ইয়াসমিন বৃষ্টি ভাইদের সাথে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। বাড়ি একমাত্র মেয়ে, একমাত্র আদরের মেয়ে ফিরছে না। রাত হয়ে গেছে। বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা নেই তারা জানে। যদি থাকতো তবে এতদিনে ঠিকই বুঝতো। মায়ের মন বলে কথা। কাঁদতে কাঁদতে ফিট হবার জোগাড় হয়েছে। হিম কেঁদে কেঁদে মাকে থামানোর চেষ্টা করছে। ছেলেগুলো এত আশ্বাস দিয়েছে তাদের বোনকে তারা খুঁজে বের করবে, তবুও থামছে না। শিশির সকলকে দেখে নিয়ে এগিয়ে গেল। শিশিরকে দেখে জাকিয়া আবার ঝরঝর করে কান্না করে দিলেন। দেবরের মেয়ে হলেও নিজের মেয়ের মতোই করে বড় করেছে ছোট থেকে। সে মেয়েকে পাওয়া যাচ্ছে না, তিনি মানতে পারছে না। শিশির আজমিরের কাছে এগিয়ে গিয়ে বসলো। আজমিরা এবার শিশিরের হাত ধরে কাঁধে কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। বলল, আব্বুরে, আমার মেয়েটাকে তোরা খুঁজে এনে দে আব্বু। ওর যাবার জায়গা নেই তো আমরা ছাড়া। ওর কি হলো রে? এনে দে না আমার জানটাকে। এখনো ফিরলো না আমার কলিজাটা। কোনো দুর্ঘটনা হলো কি না তাও জানি না। শিশিরের শেষ কথাগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। আজমিরাকে তড়িঘড়ি করলো, বলল, ছোট আম্মু, এসব বলো না। কুসুকে ঠিক পাবো আমরা, সুস্থ সবলই পাবো। শান্ত হও তুমি, প্লিজ। শিশিরের শরীর ক্রমই ভারী হয়ে যাচ্ছে। যতই নিজে আশ্বাসবাণী দিক না কেন, মাথার মধ্যে শুধু আজে বাজে ঘটনা কিলবিল করে বেড়াচ্ছে। এখানে মা চাচিদের কান্না দেখে আরোই সহ্য করতে পারছে না। বুক ভারী হয়ে যাচ্ছে। একমাত্র বাড়ির সম্মান কোথায় গেল? সে ইয়াসমিনকে পুরো বিকেলের ঘটনা জিজ্ঞেস করলো। সব শুনে হাত পা অসাড় হয়ে এলো তার। গেছে কোথায় মেয়েটা? তৎক্ষণাৎ ফোন বের করে রিজভির কাছে ফোন দিল। কেন দিল জানে না, সন্দেহের বশে ফোন দিল। যেমনই হোক তাকে আগে জানতে হবে কুয়াশা কোথায়। রিজভির কাছে ফোন দিয়ে সরাসরি জানতে চাইলো কুয়াশা তাদের ওখানে আছে কিনা। এমন কথায় বা কেন বলল জানা নেই। মনে চাইলো বলে দিল। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে, মেয়েটার ফেরার নাম নেই। রিজভি যদিও অবাক হয়েছিল, কিন্তু সম্পূর্ণ বিষয় শুনে সেও চিন্তায় পড়েছে। তুষার, নিহার, তুহিন কেউ নেই। নিহার, তুহিন তুষারদের সাথে গেছে।
তুষার একের পর চিন্তা করে চলেছে। আজ 2 দিন যাবৎ তার একটা কেস হাতে এসেছে উপর মহল থেকে, তা হলো মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হচ্ছে। সেই অপহরণকারীদের ধরার, কিন্তু এখন সেটা নিয়ে ভেবে তুষারদের হাত পা ভেঙে আসছে। তাদের বোনও সেই বিপদে পড়ল না তো? একের পর এক কুয়াশার ফোনে কল করছে, কিন্তু বারবার একই রকম বাক্য কানে আসছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। এই বাক্যগুলো শুনতে শুনতে সকলের কান পচে গেছে, কেউ বাদ রাখেনি কল করা। সব ভাইগুলো অস্থির হয়ে উঠেছে। তুষার কুয়াশার ফোন ট্রেকিং করছে, লাস্ট লোকেশন স্টেশন পর্যন্ত দেখাচ্ছে। এখন ফোন বন্ধ থাকায় মেইন লোকেশন পাওয়া যাচ্ছে না, হয়তো সিম খুলে ফেলা হয়েছে। তুষারের ফোর্সরা হাল ছাড়েনি, খোঁজ নিয়েই ছাড়বে। বাড়ির সকলে ফোন ট্র্যাকিং দিয়েছে, যদি অপহরণ করা হয়ে থাকে আর কোনো কারণে সেই অপহরণকারীরা ফোন দিলে সাথে সাথেই ধরতে পারবে। জাহিদ মালিথা আজ সকালে চলে গেছেন, ওনাকে খোঁজ দেওয়া হয়েছে, তিনিও সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে। শিশির বাড়ি থেকে কোনো রকম চেঞ্জ করে বেরিয়ে পড়েছে। থানার সকলে কি করছে না করছে আগে দেখবে, তারপর সে নিজের মতো করে কাজ চালাবে। তার বুকের ভেতর কেমন জ্বলুনি ধরেছে। মেয়েটাকে বাড়ি ফিরেই দেখতে পায়, সকালে উঠে দেখতে পায় ঝগড়া মারামারি করে, কখনো কোথাও যায় না 2 দিনের জন্য। আর আজ এত ঘন্টা হয়ে গেছে মেয়েটার খোঁজ নেই। চোখ জোড়া কেমন তৃষ্ণার্ত কাকির ন্যায় হয়ে গেছে, মাথার টেনশনে ছিঁড়ে যাচ্ছে। সকলের মতো তারও কষ্ট হচ্ছে। মুখে তো বলে তুই আমার কেউ না, কিন্তু এখন ঠিকই তার পড়ছে, রক্ত কথা বলে, সব রক্ত টান। রাস্তাঘাটে চোখ বুলাতে বুলাতে গেল আর আল্লাহকে ডাকছে, যে করেই মেয়েটাকে সহি সালামতে যেন পেয়ে যায়। ভয় করছে কোনো ক্ষতি যেন না হয়, অস্থির লাগছে, চোখ মুখ ঝিমিয়ে আসছে। কোথায় গেলে পাবে মেয়েটাকে? অজান্তে বিড়বিড়ালো সে। কুয়াশা সোনারি, কোথায় তুই? রাত 10টা বেজে গেছে। মালিথা ভিলায় কারো খাবার মুখে ঢুকেনি। জাকির মালিথা মেয়ের জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়েছে। ওনাকে কোনো রকম খাইয়ে ঘুমের ওষুধও, প্রেশারের ওষুধ দেয়া হয়েছে, কারণ প্রেশার বেড়ে গিয়েছিল ওনার। আজমিরার অবস্থা করুণ। আম্বিয়া আর নিজেকে শক্ত রাখতে পারেনি, তিনিও জায়েদের সাথে কান্না করে দিয়েছে। বৃষ্টি, ইয়াসমিন খুব কষ্টে নিজেদের শক্ত রেখে সকলকে সামলাচ্ছে। হিম বোনের জন্য কেঁদে কেটে একাকার হচ্ছে। রাত 11টা। ঘরের চাল ফুটো, বেড়া ফুটো। টিনের চালের বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে। চাল দিয়ে পানি পড়ছে টিনের ঘর। চারিদিকে অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোয় যতটুকু আলো হচ্ছে ততটুকু চোখে দেখা যাচ্ছে। কুয়াশা জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চোখ মেলে তাকিয়ে সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সব দেখে নিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে, সে ঠিক কোথায়, তাকে কোথায় আনা হয়েছে, কেন আনা হয়েছে, এখানে কিভাবে এলো, সেটা ভাবতেই দুপুরের কথা মনে হলো। কালো ঘন মেঘের মধ্যে বাড়ি ফেরার তোড়জোড় করছিল সে, তার আর স্মৃতি। তাই কলেজ থেকে ওভাবেই বের হয়েছিল তারা, কারণ বাড়িতে চিন্তা করবে দেরি হলে। বেশি দূরের পথ না হওয়াতে সমস্যা হবে না বলে বেরিয়েছিল দুজন। বৃষ্টির আগে পৌঁছাতে পারলেই হবে। বৃষ্টি যখন তখন শুরু হয়ে হবে, অযথায় রাস্তায় থাকার চেয়ে বাড়ি গিয়ে কাঁথা মুড়িয়ে ঘুম দিলেই বেশি শান্তি পাওয়া যাবে। এসব ভেবেই রাস্তায় নেমেছিল, কিন্তু মেইন রোডে আসতে ঝুপঝুপানি বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে চলাচল গাড়িতে চলছিল, কিন্তু সবটা ভর্তি ছিল যাত্রীতে। কপাল যেদিন পুড়ে সেদিন সব কিছু দিয়েই পুড়ে। তাই তারা অপেক্ষা না করে স্টেশন যাবার গলির দিকে হাঁটতে লেগেছিল। গলিতে নেমে হাঁটতে হাঁটতে একটা সিএনজির পেছনে থেমে তাদের দেখে ডাকে। তারা যাবে কিনা জিজ্ঞেস করলো। তৎক্ষণাৎ উত্তর আসে, যাব। দুজন খুশি হয়ে উঠে পড়ে। বাধে বিপত্তি সেই সময় যখন এক সিএনজিতে স্মৃতি, কুয়াশা একসাথে যেতে পারবে না, এটা ভেবে। স্টেশন মোড়ে এসে সিএনজিওয়ালা বলে স্মৃতিকে নিয়ে যেতে পারবে না, ও সে ওই রাস্তায় যাবে না। তাই
ধাক্কায় স্মৃতি নেমে অন্য গাড়িতে উঠে চলে যায় আর কুয়াশা রয়ে যায়। এরই মাঝে সিএনজিওয়ালা কাকে যেন ফোন করে বলে, ফাঁকা। জাস্ট এটুকু। এরপর একটা মধ্যবয়সী লোক সিএনজিতে ওঠে। কুয়াশা বেশি পাত্তা দেয়নি, রাস্তা তো কত মানুষই পাবলিক গাড়িতে ওঠে। অন্ধকার, তার উপর বৃষ্টির জন্য সিএনজির পর্দা নামানো ছিল, তাই কোনো দিকে পথ ধরেছিল ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে, পাশের লোকটা মুখ আটকে ধরে। সেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণে জ্ঞান হারিয়েছিল। তারপর আর মনে নেই সে কোথায়, শহর থেকে বা কোথায় এনেছে তাকে কিছুই জানে না। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দু হাত পা শুধু বাঁধা। ভাবনার মাঝে পাশের রুম থেকে বিশ্রী কিছু আওয়াজ আসলো, যেগুলো শুনে তার শরীরে শীতল স্রোত বয়ে যাচ্ছে। ভয়ে শরীর ঘিন ঘিন করে উঠল। তাকে কোথায় আনা হয়েছে সবকিছু বোধে না এলেও এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষদের আনাগোনার জায়গা না। আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে, এগুলো ভালো কিছু না, খুবই অশ্লীল। এই অশ্লীল জায়গায় তাকে কেন আনলো? আর কেন কেন আনলো? এই জায়গার নাম তার জানা মতে পতিতালয়। সে আবার ঝরঝর করে কেঁদে দিল তার ভবিষ্যৎ ভেবে। তার ভাইয়েরা কই? তার তুষার ভাই, মেজো চাচু কি জানে না তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে? বাড়ির কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়ছে। সে এখানে থাকতে পারছে না। কি দোষ তার? তাকে পতিতালয়ে আনা হয়েছে। আর একটা কথা মাথায় আসছে না, আনলো তো আনলো, তাকে একা কেন আনলো? স্মৃতিও তো তার সাথেই ছিল। ভাবতে ভাবতে তার ব্যাগ খুললো। ব্যাগ কই? ব্যাগে ফোন আছে, ভাইদের জানাতে হবে। একটু পর একটা মধ্যবয়স্ক মহিলা এলো খাবার নিয়ে। এসে বাজে ভাষায় গালি দিয়ে বলল খেয়ে নিতে। কুয়াশা দেখলো মহিলাটা খুবই বিশ্রীভাবে সেজে আছে। পরিধান, বস্ত্র অশ্লীলতার পরিচয় দিচ্ছে, দৃষ্টিও তার অশ্লীল। মহিলাটা আবার বলল, গতর তো তোর হেব্বি টসটসা রে মা, ঘি দিয়ে বানাইছি এমনি, যৌবন ভরা রসালো ফল তুই, তোরে তো যে দেখবে না সে নিতে চাবি নে। মাইয়া হয়ে তারিফ করছি, ভাব তাহলে তোর গতরের জোর কি, মজাই মজা। এইসব কুরুচিপূর্ণ কথা শুনে কুয়াশার শরীর ঘিন ঘিন করে উঠল। জীবনে যেসব শুনিনি সে আজ শুনল সেসব। এসব কথার মানে সে খুব ভালো করেই বুঝলো। বমি এসে গেছে তাকে নিয়ে এমন মন্তব্য শুনে। প্রশ্ন করল, কি খারাপ ভাষা আপনার? আপনি নিজে একটা মেয়ে হয়ে এইসব বলতে লজ্জা করছি না? আমাকে ছেড়ে দিন, আমাকে এখানে আনা হয়েছে কেন? মহিলাটা শুনে বিদঘুটে হাসি দিল। পান খেয়ে দাঁত ঠোঁট লাল করে ফেলেছে। সেটাও ঘৃণা লাগলো দেখে মহিলাটি বলল, এখানে কেন আসে জানিস? এখানে কেন আসে জানিস না? আর কেন আনা হয় জানিস না? এটা পতিতালয়, শুনলি মা? তবে তোদের একটু অন্য কাজেই আনা হয়েছে। তোদের কাজ এখানে নোলালো মা। তোর যে গতর, এতে অনেক টেকা পাওয়া যাবেন। তাই তোরে ট্রান্সফার কইরে ঢাকায় দিয়া হবে। সে জায়গায় ঠিক কোন যাবি আমি জানিনি, বস জানে সব। কুয়াশা হতভম্ব, হতবিহ্বল, হতবাক হয়ে বসে রইল। তার মানে তাকে দিয়েও ব্যবসা করানো হবে? আর সে এখানে একা না, আরো মেয়ে আছে। ভাবতেই শব্দ করে কেঁদে দিল। আল্লাহ, এত রেখে তাকে কেন এমন বিপদে ফেললেন? সে কান্না করতে করতে আল্লাহকে ডাকতে লাগলো। মহিলাটি আবার বলল, বৃষ্টির জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে, তাই তোদের আজ নিয়ে যায়নি, কাল নিয়ে যাইবে নে বলে হাসলো। কুয়াশা কেঁদে বলল, আমাকে ছেড়ে দেন। আমার চাচা ভাই পুলিশ অফিসার, জানতে পারলে কি অবস্থা হবে জানেন তো? আপনাদের কাইটটাকে হাজতে পড়বে। পুলিশের কথা শুনে মহিলাটা দমে গেল বোধ হয়। চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল, কিন্তু কিছুক্ষণ পর কি ভেবে যেন শব্দ করে হেসে ফেলল। বলল,
পতিতালয়ে পুলিশ আইসা কি করবেন রে? কতজনেরে ধরবেন? এখানে যে মাইয়ারা আছে সবাই নিজের ইচ্ছে দেহ বিক্রি করে। ওদের টেকা সুখও লাগবো, গতরে সুখও লাগবো, বুঝলি মা? তোরা এইখানে কাইল পর্যন্ত থাকবি, তারপর রাতেই তোদের নিয়ে চলে যাবি নে। এই সময় তোর খোঁজ পাবি নে কেউ। ছি, কি নোংরা লোকজন এরা। কিন্তু তার পরিণতি কি হবে? কুয়াশা হাউমাউ করে আবার কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে দেন না, এখানের মানুষ সব খারাপ কাজ করে, আমি বাড়ি যাব। আপনিও তো একটা মেয়ে, দয়া করুন প্লিজ। মহিলাটি বলল, এখানে দয়া দেখানি হয় না, সব টেকা। 2 দিন থাকলি তুইও মজা পাইয়ে গেলি, সব ভালো লাগবি নে। বমি এসে গলার বিঁধল কুয়াশার এসব নোংরা কথা শুনে। কুয়াশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে আনা হয়েছে কেন? কে এনেছে? আর কি জন্য এনেছে? আবার একই কথা কোষ? তোরে কেন আনা হইছে কইলামই তো, কিন্তু আর কিছু কইতে পারবো না, এখন গিলে নে। রেগে কুয়াশা বলল, খাবো না আমি। আমার ভাইয়ারা চাচুরা জানতে পারলে তোদের এই ব্যবসা নিপাত করে ছাড়বে, মনে রাখিস। মহিলাটি আর কথা বলল না, হাত খুলে দিয়ে খেয়ে নিতে বলে ফোন করে কাকে যেন কি বলতে বলতে চলে গেল। কুয়াশা নিজের অবস্থা ভেবে হাউমাউ করে কান্না করে দিল। 18 বছরের জীবনে এমন কিছুর সাথে সে প্রথম পরিচয় হলো। তার সম্মান কি আর থাকবে? এসব জানাজানি হলে তার পরিণতিও কি এখানকার মেয়েদের মতো হবে? ফোন কোথায় তার? হাত খোলা পেয়ে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হলো। ফোনও পাচ্ছে না, ব্যাগও পাচ্ছে না। অধৈর্য হয়ে কেঁদে দিল, আবার আওড়ালো, আল্লাহ রক্ষা করুন আমায় দয়া করে। মধ্যরাত, কারো চোখে ঘুম নেই। নিশাচরের মতো মালিথা ভিলায় এক একটা সদস্য জেগে, চোখের পাতায় কেউ এক করতে পারছে না। আজমিরা অতিরিক্ত কান্না করে অজ্ঞান হয়ে গিয়েছিল রাত 12টার দিকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। জেগে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। জাকির, মালিথা ও আজমিরা শুধু ঘুমে, তাছাড়া সকল সদস্য জেগে, এমনকি হিমো। রাত 1টা বেজে গেছে। আজ বৃষ্টি যেন আটঘাট বেঁধে এসেছে। তুষাররা সকলে বাড়ি চলে এসেছে। বোনের খোঁজ কিছুতেই পাচ্ছে না তুষার। নিজের তুখোড় বুদ্ধি দ্বারা বুঝে গেছে তাদের বোনকে পাচারকারীরাই অপহরণ করেছে। এখন সেই অনুযায়ী স্টেপ নিচ্ছে। 12:30 পর্যন্ত তারা বিভিন্ন থাকার হোটেল, গোডাউনে খুঁজেছে, কিছুতেই কোনো ক্লু মিলছে না। কিডন্যাপ করে তারা ঠিক কোথায় রাখে এটা জানা নেই। ভাবনা অনুযায়ী হোটেল, গোডাউন, পুরাতন বাড়ি, এসব জায়গায় ফোর্স লাগিয়ে খোঁজ হচ্ছে। এবার অন্যভাবে খুঁজতে হবে, শুধু সকালের অপেক্ষা। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। সার্ভার প্রবলেমও প্রচুর দেখা দিচ্ছে। কোনো প্রকার তথ্য পেতেও খুবই সমস্যা হচ্ছে। শিশির বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। সে কুয়াশা কোথায় থাকতে পারে সেটা ট্র্যাকিং করার চেষ্টা চালাচ্ছে। তুষার তার মতো করে খুঁজছে এবং শিশির নিজের মতো করে খুঁজছে আর আল্লাহকে ডাকছে। একবার হলেও যেন কুয়াশার ফোনটা খোলে, নয়তো সে যেন বুদ্ধি করে ফোন করে, সমানে হাত চালাচ্ছে। নিহার এখনো কুয়াশার ফোনে ট্র্যাক করে চলেছে। সব ভাইয়েরা উঠে পড়ে লেগেছে। দুশ্চিন্তা, ঘুমহীন চোখে সকলের মুখে বেহাল দশা। রাতে কোনো রকম মুখে কিছু ঢুকিয়েছে। বুকের মাঝে ঠিপ ঠিপ করছে বৃষ্টি। ইয়াসমিনও বসে আছে 2 জা আজমিরার কাছে। ইশাদের বাড়ির লোক স্মৃতি, রিজভি সমানে ফোন দিয়ে আপডেট নিচ্ছে। এরা ছাড়া আর কাউকে জানানো হয়নি, কারণ সম্মান বলেও একটা জিনিস আছে। এসব জানাজানি হলে সকলে নিন্দা করবে, কুরুচিপূর্ণ ইঙ্গিত করবে। আর দিন শেষে আপনজনেরাই পিঠ পিছে ছুরি মারে। কুয়াশা ঘুমহীন রাত কাটাচ্ছে। এ ঘরে তাকে একা রাখা হয়েছে। হাঁটুতে মুখ গুজে ভাবছে আর ফুপিয়ে কান্না করছে। এখান থেকে বের হবার চেষ্টা করেও ব্যর্থ সে। হাত খোলা পেয়ে সে নিজেই পা খুলে ফেলেছিল। ফোন খুঁজছিল, কিন্তু না পেয়ে পালানোর চেষ্টা করে। কোনো উপায়ে বের করতে পারেনি এখান থেকে। তার মেয়েলি শরীরে এতটা জোরও নেই যে একা দরজা কিংবা বেড়া ভেঙে পালাবে। আর সেটা করতে গেলে
হিতে বিপরীত হবে, তাই কোনো বুদ্ধি পায় কি না সেটাও ভাবতে ভাবতে কান্না করছে। হঠাৎ মনে হলো আরো মেয়েরা আছে, বলল তারা কই? যত রাত যাচ্ছে তত অশ্লীলতা বাড়ছে এই জায়গায়। ঘৃণায় সে বমি করে দেবার জোগান। আল্লাহ তাকে কোন পাপের শাস্তি দিল? আদৌ কি আর সে বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরলে সমাজের লোক তাকে কোন চোখে দেখবে? তাকে পাওয়া যাচ্ছে না, এসব কি সকলে জেনে গেছে? সকলে জেনে কি ভাববে তার বিষয়ে? আদৌ কি জানে তাকে অপহরণ করা হয়েছে? বাড়ির জন্য মনটা কুড়ে খাচ্ছে। সকলের মুখ মনে পড়ছে রাতের পর অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। তার জীবনেও কি অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে, নাকি এভাবেই সারা জীবন অন্ধকারে তলিয়ে থাকবে? এটা তো জীবনের নরক নামক জায়গা। তার জীবনও কি নরকে পরিণত হবে? হঠাৎই শিশিরের কথা মনে উঠল। ভাইয়া বলে ডেকে উঠে গুমরে আবার কেঁদে দিল। মনে মনে বলল, দেখো ভাই, আমাকে সহ্য করতে পারো না? আজ আমি নেই তোমার কাছে। তোমার আদরে আর কেউ ভাগ বসাবে না, কেউ তোমার সাথে হিংসে করবে না, কেউ তোমার সাথে ঝগড়া মারামারি করবে না। তুমি এবার শান্তিতে থাকতে পারবে। খুশি হচ্ছ নিশ্চয়ই আমি নেই বলে? নিশ্চয়ই আমাকে না পেলে তোমার ভালো হবে। আমাকে আর পাবে না তোমরা। এরা আমাকে বিক্রি করে দিবে, আমাকে ঢাকা নিয়ে যাবে। সেখান থেকে কোথায় আমার জীবনের গতিপথ হবে জানা নেই। তুমি আনন্দে সুখে হাসি খুশি থেকো। এই গোবর ঠাসা আর তোমাকে জ্বালাবে না, বিশ্বাস করো। আর তুমি দেখতে পারবে না সব কিছু মন ভরে করো। তোমার সব পছন্দের আর ভাগ বসাবে না এই কুয়াশা। ভাবতে ভাবতে দম আটকানো কান্না করলো। বাড়ির কারোই আদর আর পাওয়া হবে না তাদের আর দেখা হবে না। মা, আমার মা কেমন আছে? নিশ্চয়ই পাগল হয়ে গেছে ভেবে আবার কাঁদলো। হাঁটু থেকে মুখ তুলে আকাশে মুখোমুখ দিয়ে গুমরে উঠে ডেকে উঠল, বাবা। হাঁটু থেকে মুখ তুলে আকাশ মুখ নিয়ে গুমরে উঠে ডেকে উঠল। আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। জীবনে কি মোড় নিল তার! পাশে খাবার প্লেট পড়ে আছে, খাওয়া হয়নি কিছু দুপুর থেকে। দাঁত মুখ ধরে আসছে খিদে। এদিকে কান্নার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। ওভাবে হাঁটুতে মুখ গুজে পড়ে রইল। ছাড় গোবর ঠাসের বাচ্চা, মৃদু চেঁচিয়ে বলে উঠল শিশির। কাজ করতে করতে কুয়াশার কথা ভাবতে ভাবতে সোফায় মাথা এলিয়ে দিয়েছিল। কখন হালকা চোখ লেগে এসেছিল বুঝেনি। সেই হালকা ঘুমের মাঝে স্বপ্নে চলে এসেছে। মানুষ সারাক্ষণ যেটা নিয়ে ভাবে, চিন্তা থাকে, মূলত সেটাই স্বপ্নে ধরা দেয়। রাত ৩টা। শিশির চেঁচিয়ে ওঠাতে সকলে ওর দিকে তাকালো। ছেলেটা নিজেকে প্রকাশ করতে চাইছে না, শক্ত খোলসে রেখেছে। পাশে নিহার এসে বসলো। সে তাকিয়ে দেখলো অস্থির শিশিরকে। সন্ধ্যার কথাটা বলা উচিত হয়নি। আর কেউ জানুক আর না জানুক, সে জানে এই ছেলেটা বোনের সাথে যতই ঝগড়া করুক, সহ্য করতে না পারুক, বোনের দুঃসময়ে কখনো ফেলে দেয় না, আবার আগ্রহ করে না। কাঁধে হাত রাখতে ঘুরে তাকালো। চোখ লাল হয়ে গেছে, কিন্তু নজর তার অসহায় সরল। নিহারেরও এক অবস্থা। শিশির বলল, বিশ্বাস কর ভাই, একবার শুধুর খোঁজ পাই, এই জানোয়ারগুলোকে আমি নিচে হাতে পুঁতে রাখবো। নিহার শুধু শুনল, প্রত্যুত্তর করল না। সে তো নিজেও ছাড়বে না কুত্তাগুলোকে। তাদের বোনের কোনো প্রকার ক্ষতি হলে শিশির এবার আর সহ্য করতে পারল না। নিহারের কাঁধে মুখ গুজে দিল। কিছুক্ষণ পর তরল কিছু অনুভব করলো। নিহার খুবই অবাক হলো। আর যাই হোক, শিশিরের থেকে এটা আশা করেনি। রাত 12টা পার হয়ে গিয়েছে, তাও বোনকে না পেয়ে তুষার তুহিন সে নিজেও চোখের পানি ফেলেছে। কিন্তু এই ছেলেটা একদম শক্ত ছিল। এখন সে নিজেকে শক্ত খোলস থেকে বের করে দিল। প্রকাশ করতে তার কষ্ট, দুশ্চিন্তা, দরদ, ভালোবাসা, তাও আবার সেই বোনের জন্য, যে কিনা তার চক্ষুশূল। আসলে এটাই স্বাভাবিক। ঝগড়ার পেছনে মায়া, ভালোবাসা, দরদ সব লুকানো থাকে। আর এই ছেলেটা তো সব ভাইয়েদের থেকে কুয়াশার সাথে বেশি সরল সময় কাটায়।
যতটুকু সময় ফ্রি থাকে বাড়িতে থাকে তাদের ঝগড়া মারামারি করতেই সময় পার হয়ে যায়। নিহার ভাইকে দুহাতে জড়িয়ে ধরল। কানে এলো তখন। ভাই কুসুর কোনো ক্ষতি করে ফেলেনি তো ওরা? ধক করে উঠল বুকের এটা শুনে। এসব চিন্তা তো আরো মাথা ছিঁড়ে যাচ্ছে তাদের। বোনটা আদৌ জীবিত আছে নাকি কিছু হলো? সুস্থ স্বাভাবিক পাবে তো? কি করে খোঁজ পাবে তারা? তুষার তো আজ দুদিন ধরে সব রকম খোঁজ চালাচ্ছে, কিছুতেই তাদের খুঁজে পাচ্ছে না। তাদের হাত অনেক পাকাপোক্ত, খুবই চালাক আর নিখুঁত ভাবে কাজ করে। অনেকে বছরে ব্যবসায়ী কিনা, সব রকম প্রোটোকল দিয়ে কাজ করে চালিয়ে যাচ্ছে, কোনো প্রকার ক্লু রাখছে না। রাত 4টা, চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো সবার। বৃষ্টি ইয়াসমিন সোফায় বসে ঘুমিয়ে গেছিল কখন। আজান শুনে সকলে বুক ধুক করে উঠেছে। আর কিছুক্ষণ পর সকাল নামবে, অন্ধকার কেটে গিয়েছে। তাদের পরিবারের অন্ধকার কি কাটবে? সকলে নামাজ পড়তে গেল। আল্লাহ দরবারে দুহাত তুলে সকলে চোখের পানি ফেলে তাদের মেয়ে বোনকে সহি সালামত পাবার দোয়া করলো। একটু পর সকাল হতে শুরু করলো। বৃষ্টি থেমে গেছে। তখনই শিশির নিহার বেরিয়ে গেল। তুষার নিজের মতো কাজ চালাতে লাগলো। সকাল 10টা, কুয়াশার চোখ খুলল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। চারিদিকে তাকিয়ে আবছা আলোয় ঘর পেল। হয়তো সকাল হয়ে গেছে। সেই আলোতে ঘরের প্রতিটা জিনিস নজরে এলো। জানালা নেই এই ঘরে, শুধু একটাই দরজা। দরজা ধাক্কিয়ে কাউকে পায়নি রাতে, কেউ শুনেনি তার কথা। খুব অসহায় লাগছে নিজেকে। উঠে বসলো। মাথা শরীর ঝিমঝিম করছে, কিছু নেই পেটে, বল হারিয়ে যাচ্ছে। কটা বাজে এখন? চারিদিকে তাকিয়ে কোনো উপায় খুঁজলো। হঠাৎই কিছু একটা দূরে তার ব্যাগ দেখতে পেল। মুখে হাসি ফুটে উঠল। বিদ্যুৎ বেগে গিয়ে ব্যাগ খুঁজলো। ফোন পেয়েও গেল। আনন্দে তার হাত পা কাঁপছে। ঝটপট ফোন বের করে নিয়ে অন করে দেখলো ফোন থেকে সিম বের করে নিয়েছে তারা। সব উত্তেজনার ভাটা পড়লো তার। এই জন্যই রেখে গেছে। কান্না পেল আবার। খিদেতে মরে যাচ্ছে সে। দুপুর 12টা। ক্যাচ ক্যাচ করে দরজা খুলে আবার সেই মহিলাটি এলো খাবার হাতে করে। এসেই গালি দিয়ে বলল, মা, গতরে তোর কি এত জোর? সারা রাত না খাইয়ে কাটাইছিস, আবার দরজা ধাক্কাচ্ছিস। এখান থেকে বাইরের কোনো দিনও হতে পারবো নি, শুনে নে। আর এখন খাইয়ে নে। রাইতে আর থাকতে হবি না রে তোর। রাইতে আর থাকতে হবি না তোর। দুপুর 1টার পরে বস আসবে না। রাইতে তোদের গাড়িতে তোলা হবে। এখন ঠিক ভালো জায়গা পাবিল। কাটা দিয়ে উঠল কুয়াশার শরীরে। এই মহিলার সাথে সে আর কোনো কথা বলতে চাইল না। মহিলাটা হেলে দুলে কুয়াশার কাছে এসে খাবার রাখলো। তৎক্ষণাৎ কুয়াশা একটা অস্বাভাবিক কাজ করে বসলো। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মহিলাটার বুকের উপর ঘুষি দিল দুহাত দিয়ে। লাগলো একদম বুকের নরম স্থানে। তখনই মহিলাটা গুঙ্গিয়ে উঠল। ভাগ্যিস শব্দ বেশি হলো না। গুঙ্গানির আল্লাহ সহায় হচ্ছে তার। আবার আরও একটা অস্বাভাবিক কাজ করলো। মহিলাটার শরীর থেকে শাড়ির আঁচল নিয়ে মুখে পুরে দিয়ে তখনই আবার নিজের শরীর থেকে ওড়না খুলে মহিলাটার মুখ বেঁধে ফেললো কোনো শব্দ করার আগেই। এবার মুখ বাঁধার ফলে মহিলাটা আরও কথা বলতে পারলো না, শুধু করলো। এরপর ঝটপট রাতে তাকে যেই দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা দিয়ে দুহাত বেঁধে ফেললো তৎক্ষণাৎ। মহিলাটা কিছু বুঝার আগেই সব হয়ে গেল। তাই কিছু করতে পারলো না, শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে। ভাবছে একে যতটা দুর্বল মনে হয়েছিল ততটা না। হাত বেঁধে এবার মহিলাটাকে ল্যাং মেরে নিচে ফেলে দিল। মহিলাটার কোমর বোধ হয় গেছে। ব্যথায় শব্দ করলো, কিন্তু শব্দ বের হলো না, কারণ মুখ বাঁধা। কুয়াশা পাজোরা বাঁধতে বাঁধতে বলল, দুর্বল ভাবিস আমায়? ছোট থেকে মারামারি করে আসছি, তাই এইসব টেকনিক আমার জানা আছে। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। এবার চেঁচা কেমন পারিস। বাধা হয়ে গেলে সে পালানোর চেষ্টা করলো, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। দরজা খোলার আগে উকি দিয়ে দেখলো বাইরে অনেক মেয়ে মহিলা। বের হবে কি করে? পরক্ষণে ভাবলো এখানে অনেক মেয়ে আছে বলেছিল, তাদেরই তো বাড়ি ঘর আছে, মা বাবা আছে,
তার চাচা ভাই পুলিশ সেখানে কি করে এমন একটা স্বার্থপরের মতো কাজ করবে। তাই ফিরে এসে মহিলার ব্লাউজের নিচে বুকের ভেতর থেকে বাটন ফোন বের করে নিল। সে দেখেছিল কাল এখানে থেকে ফোন বের করতে বলল, হ্যাঁ রে, কি বাজে জায়গায় এসব রাখিস তোরা, লজ্জা করে না তোদের? ছি, আমার তো ঘিন ঘিন করছে এই ফোনে হাত দিতেই, কিন্তু উপায় নেই, তবুও দিতে হবে। বলে সে আগে সময় দেখলো 12টা 15 বাজে। একটা বাজতে 45 মিনিট সময় আছে ভেবে ছটফট তুষারের ফোনে কল করলো। নাম্বার মুখস্থ আছে। অধৈর্য হয়ে উঠল, উত্তেজনায় হাত পা কাঁপছে তার। আল্লাহকে ডাকছে সব যেন ঠিকভাবে হয়। বাইরে থেকে কেউ টের পেয়ে গেলে আর জীবনও বেরোতে পারবে না সে। তাই সব কথা ফিসফিস করে বলেছে সে। কল ঢোকার কিছুক্ষণ পরে রিসিভ হলো। ওপাশ থেকে অধৈর্যের বাক্য হলো, বুঝলো ভাইয়েরা তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। মুখে একটু করে হাসি ফুটিয়ে সব ঘটনা তুষারকে বলল। তুষার শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠল। তৎক্ষণাৎ কুয়াশার দেয়া ফোন ট্র্যাক করলো এবং তার ফোর্স সহ সকলেই জানিয়ে দিল। কুয়াশা ফোন রেখে বলল, আমার কাজ হয়ে গেছে, এবার বাকিটা আমার ভাইয়েরা করবে, বুঝলি? মহিলাটি হাত পা মোচড়াচ্ছে আর করছে। কুয়াশা বলল, বাকি মেয়েদের কোথায় রেখেছিস বলতো? আমি তো এখানে কারো কোনো সন্ধান পাচ্ছি না। আদৌ কি আছে আরো কোনো মেয়ে, নাকি আমাকে মিথ্যা বলছিস? বলে আরো একটা অস্বাভাবিক কাজ করলো। মহিলাটার গালে একটা শব্দহীন কিল বসিয়ে দিল। বলল, এই মুখে আমাকে বাজে কথা বলেছিস না, সেটার শোধ নিলাম। মহিলাটি ব্যথায় চোখে পানি এসে গেল। প্যালপ্যাল করে তাকিয়ে রইল শুধু। দুপুর 12টা বেজে 40 ঘন্টা পার হয়ে যাচ্ছিল, তবুও বোনকে তুষারেরা পাচ্ছিল না। অবস্থা তাদের বেহাল। জাহিদ মালিথাও চলে এসেছে 10টার দিকে। তিনি কয়েকটা পুলিশ ফোর্স নিয়ে পুলিশের গাড়িতে এসেছে। তুষার সব বলাতে আর 1 মিনিটও কেউ অপেক্ষা করলো না। লোকেশন যেখানে দেখাচ্ছে খোকসার গড়াই নদীর তীরে অবস্থিত জানিপুর পুরাতন বাজার, সেখানে পতিতালয়। বাজার ঘেঁষেই গড়ে উঠেছে পতিতালয়টি। সেটা শহর থেকে 45 মিনিটের পথ। এই লোকেশন পেয়ে সকলে ভয় আরও ঢুকে গেছে মনে। কিডন্যাপ করে পতিতালয়ে নিয়ে রাখবে এটা মাথাতেই আসেনি কারোর। কতটা চালাক হলে পতিতালয়ে রেখে সেখান থেকে পাচার করতে হবে পারে। পতিতালয়ে যে পুলিশের আনাগোনা নেই এটা তার বুঝে শুনেই এইভাবে কাজ চালায়। এদিকে আরেক বিপদ এসে হানা দিয়েছে। আধা ঘন্টা পর 3টা পুরুষ এসে ঘরে ধাক্কাধাক্কিতে ভেঙে ফেলেছে। একটা মহিলাও এতক্ষণে এখানে পা রাখেনি, কিন্তু পুরুষ। কুয়াশা হাত পা কাঁপা শুরু করলো। ভয়ে কুঁকড়ে গেল। বিদঘুটে দেখতে লোকগুলো আল্লাহকে ডাকতে ডাকতে বলল, ভাইয়েরা এখনো এলো না কেন? আর কতক্ষণ? কুয়াশা ভয়ে অজ্ঞান হবার জোগাড়। সব দেখে মাথায় রক্ত চেপে উঠেছে লোক 3টার। এগিয়ে গিয়ে কুয়াশাকে একজন বিশ্রী ভাষায় গালি দিয়ে থাপ্পড় দিল। ঠোঁট কেটে গেল। ব্যথায় কেঁদে দিল মেয়েটা। এনে পর্যন্ত কোনো শারীরিক টর্চার করেনি। মহিলাটিকে খুলে দেয়া হলো। মহিলাটি মুখ খোলা পেয়ে সব কাহিনী গড়গড় করে বলে দিল। সব শুনে আরও মারলো কুয়াশাকে লোকগুলো। তৎক্ষণাৎ মহিলাটি ফোন থেকে সিম খুলে ফেললো একজন। তারা চিন্তায় পড়লো এখন কি করা উচিত। এতক্ষণে এখানে ঠিকানা পেয়ে গেছে। বলা বলি করলো এখন আপাতত এখান থেকে বের হতে হবে। রাত পর্যন্ত এখানে থাকা যাবে না, অন্য জায়গা থেকে ঢাকায় রওনা দেবে বলে নিয়ে একজন বলল। শুনে কুয়াশার মন চাইছে মাটির মধ্যে ঢুকে নিজেকে রক্ষা করতে। হাসার ক্ষীণ আলো দিয়েও সেটা নিভে গেল। কিন্তু এদিকে লোকগুলোর বলতে দেরি হলো। তৎক্ষণাৎ পুলিশের গাড়ির হর্ন কানে আসতে দেরি হলো না। সর্বনাশ! মিনিটের মাঝে পুলিশ ভরে গেল। খুঁজে কুয়াশাকে বের করলো। কারণ এটা গোলকধাঁধার মতো বস্তি। কিসের মধ্যে কি দিয়ে বানানো বোঝা বড় মুশকিল। তুষার সকলকে ধরে বের করে আনার নির্দেশ দিল এবং সেখানে লোক 3টাকে ধরে নিয়ে তুষারদের সামনে নিয়ে যাওয়ার হলো। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো তাদের বস ঢাকায় আছে। আজই বিদেশে চলে যেতে চেয়েছিল। বছরে
বিভিন্ন জেলা থেকে 10 জন করে মেয়ে নিয়ে যায়। কুয়াশাকে ধরার কারণে এই জেলা থেকে 10টা মেয়ে নিতে চেয়েছিল, যেগুলো দেখতে সুন্দরী আর শারীরিক গঠনের দিক দিয়ে আকর্ষণীয়। 16 বছর থেকে 20 বছরের মেয়ে নিয়ে থাকে, তাদের বিদেশে দেয়। ঢলঢলা বা চিকন শরীরের মেয়ে তারা নেয় না। ফিগার ফিটনেস না হলে বাছাই করে না। স্মৃতিকে না নেবার কারণ তাদের মনে ধরেনি, তার উপর এক জায়গা থেকে একসাথে 2টো মেয়ে তারা নেয় না। আবার এক ঘরে না রাখার কারণ তারা যেন সবাই মিলে কোনো প্রকার শক্তি প্রয়োগ করতে না পারে এবং একে অপরের বুদ্ধির কাজে না লাগাতে পারে। একা থাকলে তো বেশি কিছু করতে পারবে না। সব কাহিনী শুনে দাঁড়িয়ে থাকা শিশির লোক কটার নাক বরাবর দিল খুশি কয়েকটা। নিহারও একই কাজ করলো। তুষাররা আটকালো, না আটকালে এখানে মেরেই দিবে। তুষার তো নিজের হাতে এদের শাস্তির ব্যবস্থা করবে। এরপর শিশির আর অপেক্ষা করলো না, ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকলো। কুয়াশাকে যখন দেখতে পেল জানে পানি এলো তার। কুয়াশা শিশিরকে দেখে কেঁদে দিল ঝরঝর করে। গালে আঙ্গুলে দাগ, ঠোঁট কাটা, চোখ মুখ শুকিয়ে গেছে, সব দেখলো একে একে। চোখে অসহায়ত্ব ফুটে উঠল শিশিরের। তৃষ্ণাত্ম দৃষ্টিতে চেয়ে আছে, চোখ অসহায় সরল নির্বিকার মুখে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পুরো 25 ঘন্টা পর এই মুখ এই মেয়েটাকে দেখতে পেল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। কুয়াশা কাঁদতে কাঁদতে সরল নিবিড় নরম স্বরে ডাকলো, ভাইয়া। তার সেই অন্তরে বাড়ি দেয়া ভাইয়া ডাক শিশিরের বুকে বাড়ি দিল। মেয়েটা তাকে ভাইয়া বলে ডাকে না, কিন্তু যখন ডাকে তখন ডাকটা বুকে এসে বাড়ি দেয়, ভেতর থেকে নাড়িয়ে তুলতে সক্ষম হয়। চেয়েও তখন উপেক্ষা করতে পারে না ডাকটা। চোখের পানি এসে ধরা দিল। একে খুঁজে পেয়েছে ভাবতেই পারছে না। আল্লাহর ডাক শুনেছে। কুয়াশা ভাইয়া ডাকার সাথে সাথে উঠে দৌড়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকা শিশিরের উপর ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরল। শিশির যেন এটার জন্য প্রস্তুত ছিল, ভাবটা এমন ছিল। কুয়াশাকে দৌড়ে আসতে দেখে সে নিজেও দিক বিদিক ভুলে হালকা ঝুঁকে দুহাতে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিয়েছে। দাঁড়ানো অবস্থায় কুয়াশাকে শিশির কুয়াশার কোমর ধরে আর কুয়াশা শিশিরের সাপের ন্যায় গলা পেঁচিয়ে ধরে গলায় মুখ গুজে দিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। সে যে আবার বাড়িতে কাউকে দেখতে পাবে ভাবনা ছিল না। ধরে নিয়েছিল তার জীবনের রং ক্ষণ দিন মাস বছর সব পাল্টে যাবে। সামনে এই ছেলেটা কি তার জানা নেই, কিন্তু সব থেকে মনে একেই পড়েছে। কেন পড়েছে জানা নেই। এখন সামনে দেখে তার আর দাঁড়িয়ে থাকা হলো না। এত মারামারি ঝগড়া করে কিন্তু অন্তর ঠিকই তাদের পড়েছে। এই যে যেমন দৌড়ে এসে জড়িয়ে ধরলো, এটা যে কেউ দেখলে ভাববে ফিল্মি বা ড্রামা, কিন্তু এটা তাদের কাছে আবেগ, দরদ, মায়া, অন্তরপুরার জ্বালা। এসব একমাত্র ওরাই বুঝছে, আর কেউ বুঝছে না। কারণ অন্তর তো শুধু তাদেরই পড়ছে, অন্যরা বুঝবে কি করে? কুয়াশা হাউমাউ করে কেঁদেই যাচ্ছে, আর শিশির ওকে শক্ত করে বুকের সাথে ধরে রেখেছে। শিশির নেবার চেষ্টা করেছে যেন ছেড়ে দিলে আবার বদলোকগুলো নিয়ে নেবে কুয়াশাকে, আর পাবে না এই শান্তিটাকে। এই যে এখন মেয়েটাকে পাবার পর যেই শান্তি লাগছে, এটা কিছুক্ষণ আগে জ্বলুনি রূপে ছিল। অন্তর জ্বলে খাক হয়ে যাচ্ছিল। আল্লাহকে কতবার ডেকেছে মেয়েটাকে সুস্থ সবল পাবার জন্য, শুকরিয়া আদায় করতে ভুলল না। পেছন থেকে জাহিদ মালিতা সহ সকলে ভাই এই দৃশ্য অবাক নয়নে দেখছে। তারা সারা বছর যে ভালোবাসা দেখায় তার থেকে দ্বিগুণ ভালোবাসা এই মুহূর্তে কুয়াশার প্রতি শিশিরের। কে বলবে এরা একজন বুনো ওল বাঘা তেঁতুল, ঠিক যেমন টম অ্যান্ড জেরির ভালোবাসা। ওভাবে কেঁদেই যাচ্ছে কুয়াশা। তখন শিশির এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে রাখলো, অন্য হাতে তার গলার মাঝে থেকে কুয়াশার দম আটকানো কান্নার রত মুখটা তুলে কি হলো কে জানে। নিজের সকল আবেগ ঢেলে দিয়ে আদর দিল কুয়াশার সারা মুখে। দিক বিদিক ভুলে গেছে, কাল ক্ষণ জায়গা সব ভুলে গেছে। এখানে আরো লোক আছে কি না আছে দুজনের দেখা নেই। তারা একে অপরকে ভরসা ভাবছে, একে অপরকে পেয়েই আনন্দিত। শিশির এলোপাথারি কুয়াশার চোখে মুখে ছোট ছোট চুমু দিল, দিয়ে জিজ্ঞেস করলো,
সোনা ঠিক আছিস তুই? কুয়াশা আদর এবং আদর বাণী পেয়ে আরও আহ্লাদী হয়ে উঠল। আরও শক্ত করে ধরে আটকে আটকে কান্না করতে করতে বলল, না, ওরা আমাকে খুব মেরেছে, বাজে ভাষায় গালি দিয়েছে, বাজে কথা বলেছে, আমাকে নোংরা খাবার খেতে দিয়েছে। কাল থেকে কিচ্ছু খাইনি আমি। আরও জানো, আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তোমরা আর 10-15 মিনিট লেট করলে আমাদের অজ্ঞান করে নিয়ে চলে যেত এখান থেকে। ফুপিয়ে আটকানো কণ্ঠে সবটা বলল, বলে আবার শিশিরের কাঁধের উপর মাথা রেখে কেঁদে দিল। কিছুক্ষণ আগে সেই সাহসী কুয়াশা তাদের ভাইদের পেয়ে আবার আদরী হয়ে উঠেছে। তার সকল আহ্লাদ শুধু আর শুধুমাত্র ভাইদের কাছে, বাহিরে এক কথায় মেশে। সব শুনে শিশিরের বুক আরো ভারী হয়ে এলো, সাথে রাগ উঠল প্রচুর মাথায়। কপালের রগ দপদপ করছে। কঠিন শাস্তি দেবার ব্যবস্থা করবে কুত্তাগুলোকে ভেবে নিয়ে শিশির আবার কুয়াশার গালের উপর গভীর গাঢ় চুমু দিল, দিয়ে বুকের সাথে আগলে নিল ছোট্ট বাচ্চাদের মতো করে। পেছনে থাকা সকলে সবটাই দেখল। জাহিদ মালিথা সব থেকে বেশি অবাক হয়েছেন। তিনি এবার এগিয়ে গেলেন, কুয়াশাকে ডাকলো, কুয়াশা, মা আমার। চাচুকে দেখে শিশিরকে ছেড়ে চাচুর কাছে গেল। চাচুর বুকে মাথা রেখে ঝরঝর করে কেঁদে দিল। অভিযোগ করলো, ওরা আমাকে খুব মেরেছে চাচু। জাহিদ মালিথা মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু দিলেন। কিছু মুহূর্ত আগে মনে হয়েছিল আর এই কলিজাটাকে দেখা হবে না, সহি সালামত পাবে কিনা ভাবতেও পারছিল না। 25 ঘন্টা একটা যুবতী মেয়ে নিখোঁজ থাকলে কেমন লাগে সেটা যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই জানে। কত রকম চিন্তা মাথায় আসে, সমাজের চিন্তাও তখন মাথায় জেঁকে বসে। বললেন, মা, আমরা ওদের শাস্তি দেব, তুমি ঠিক আছো? হ্যাঁ। একে একে সব ভাইরা একমাত্র বোনকে আগলে নিল, আদর দিল অসংখ্য। জানে পানি পেয়েছে যেন, ঠিক যেমন চাতক পাখি এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে, তেমন অবস্থা হয়েছিল সকলের। তুহিন বোনকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিয়েছে। তাদের নিজেদের বোন নেই। এই মেয়েটাকে রক্ত আত্মার মায়ের পেটে বোন বলে মেনে আসে। সকল আবদার তো তারাই পূরণ করে। পেলে পুষে বড় করলে তো একটা গৃহপালিত পশুও আপন হয়ে যায়। আর সেখানে রক্তের জিনিসও কি করে তারা ভালো না বেসে থাকবে, আগলে না রেখে থাকবে? আসলে বোনের প্রতি সকল ভাইদের ভালোবাসাটাই এমন। বাবার পরে ভাইরাই হয় মেয়েদের বটগাছের ছায়া। ঘড়ির কাঁটা যখন দুপুর 3টা, তখন কুয়াশাকে নিয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির প্রতিটি সদস্য মুখিয়ে আছে কলিজাকে দেখার জন্য। প্রতিবেশীরা জেনে গিয়েছে বাড়ির সকালে ভিড় জমিয়েছে। সকলে ম্যানেজ করেছে বৃষ্টিরা, ঘটনা খুলে বলেনি। শহরের মাঝে এই জন্য ঘটনাটা চাপা উত্তেজনায় আছে গ্রাম হলে বোধহয় এই ঘটনা দাবা নলের ন্যায় ছড়িয়ে পড়তো আর সমালোচনার ভিড়ে পিষিয়ে মারত। ঘটনায় শিশিরের মতো তাদের নিজেদেরও মতো স্মৃতি, রিজবি, ইশারা এখানে আছে। কুয়াশাকে নিয়ে সকলে বসার ঘরে প্রবেশ করলে হিম গিয়ে সকলে আগে বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কুয়াশাও কেঁদে দিল। আজমিরা মেয়েকে পেয়ে আসমান পেলেন। আম্বিয়া জাকিয়া কুয়াশাকে ধরে অসংখ্য আদর দিলেন। শুধু কি পেটে ধরলেই মা হওয়া যায়? মা হতে মায়ের মতো হৃদয়ে মমতাবোধ থাকা চাই, নীতি জ্ঞানবোধ থাকা চাই, তাহলেই যে কোনো সন্তানের মা হওয়া যায়। সে ভাসুর দেবরের সন্তান হোক আর সতীনের সন্তান হোক না কেন। সকলে কুয়াশাকে নিয়ে ব্যস্ত হলো। মেয়ে তাদের ফিরেছে, তাদের মেয়েকে আবার সুস্থ সবলভাবে যেন পায়, এটা শুধু আল্লাহর কাছে চেয়েছে। এখন সুস্থ পেয়ে হাজার শুকরিয়া আদায় করলেন। মালিথা ভিলায় সকলে স্বাভাবিকতায় প্রতিবেশী ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে। তাদের আশ্চর্য হবার মূল কারণ হলো মালিথা বাড়ির সকলে যে এমন একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে সময় পার করেছে সেটা যেন কারোর মাঝে চুল পরিমাণ প্রভাব ফেলেনি। তারা অতি স্বাভাবিকভাবে চলাফেরা করছে। কোনো প্রকার ট্রমা কাজ করছে না কুয়াশা মেয়েটা যে জীবনে নিয়ে নরক থেকে 25 ঘন্টা বাদে ফিরে এসেছে, সেটার এক চুল পরিমাণও তার মনে প্রভাব ফেলতে পারেনি।
প্রথমে বাড়ির সবাই এটা নিয়ে অতি চিন্তায় ছিল যে তাদের মেয়ে এই দুর্বিষহ ঘটনার পর নিজেকে না গুটিয়ে নেয়, মেয়েটার মাঝে চঞ্চলতা না হারিয়ে ফেলে তারা। সারাদিন চড়ুই পাখির ন্যায় কিচিরমিচির করা পাখিটা নিজের বুলি না হারিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয়ে এমন কিছুই হয়নি। কোনো প্রকার দাগ কুয়াশার মনে কাটতে পারেনি, সে ভেঙে পড়েনি। সে নিজেকে অতিশয় স্বাভাবিকভাবে উপস্থাপন করেছে এবং করে যাচ্ছে। কুয়াশাকে স্বাভাবিক আচরণ করতে দেখে তারা অতি সন্তুষ্ট, নিশ্চিন্ত। বাড়ির সকলে আরো বেশি আশ্চর্য হয়েছে কুয়াশার কথা শুনে। তার কথা ছিল, আমি নিজেকে কেন গুটিয়ে নেব? আমি নিজে ইচ্ছেতে ওখানে গিয়েছিলাম। আমার সাথে কি খারাপ কিছু হয়েছে? এসবের কোনো কিছুই হয়নি আমার সাথে। তবে আমি কেন নিজেকে দুর্বল মনে করে সকলকে কথা বলার সুযোগ করে দেব? আমি নিজেকে যত গুটিয়ে নেব, যত দুর্বল ভাববো, তত সাহস পাবে পিছের মানুষগুলো। আমি নিজে যখন ঠিক আছি, মানুষ কি বলবে না বলবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি গায়েও মাখতে চাই না, তারা বলবেই তো বলুক না। একসময় হাঁপিয়ে গেলে নিশ্চুপ হয়ে যাবে। তোমরা আমার পরিবার, আমার পাশে আছো, আমার ঢাল হয়ে, এতেই আমার যথেষ্ট, আর কিছু লাগবে না। প্রতিবেশী সমাজ আমাকে একবেলা খেতে দিয়ে উদ্ধার করবে না যে আমি তাদের কাছে আমার বিষয়ে কৈফিয়ত দিতে যাব। তারা নিজেরা যা ভাবে ভাবুক, আমার যায় আসে না। এমন সব কথা বলে বাড়ির সদস্যদের মুগ্ধ করেছে সে। মেয়েটা নিজেই যে বুঝদারের মতো কথা বলেছে, এতে সকলে মুগ্ধ, সন্তুষ্ট। কারো কোনো সান্ত্বনা বাণীর প্রয়োজন পড়েনি তাকে সুস্থ স্বাভাবিক করতে। বরং প্রতিবেশীরা আরো অবাক হয়েছে কুয়াশার পুরো ঘটনা শুনে। এই ছোট মেয়ের মনোবল ও সাহস দেখে 25 ঘন্টা যে একটা পতিতালয়ে ছিল, সে সেখানে থেকে ফিরে আসার মনোবল ছাড়েনি। কোনো উপায় না থাকা সত্ত্বেও সে উপায় বের করে নিয়ে নিজের একা না পালিয়ে সকলকে উদ্ধার করার জন্য ভাইদের জানিয়েছে, সাহায্য করেছে। ছোট্ট মেয়েটা বাড়িতে যতটা আহ্লাদি হয়ে থাকে, বাড়ির ততটা মুখের উপর জবাব দেয়া মেয়ে, বুঝদার মেয়ে সে। সহজে কেউ কাবু করতে পারে না তার ভাবনায়। সে আহ্লাদি তার ভাইদের কাছে, চাচুদের কাছে, মায়েদের কাছে। সেসব আহ্লাদিগুলো বাইরের লোকের কাছে দেখিয়ে তার ভালোবাসার উপর কটুবাক্য, হিংসাযুক্ত সে কেন দেবে? হিংসার সুযোগ সে কেন দেবে? মানুষ নজর অতিশয় ভয়ঙ্কর। তারা অতিরিক্ত ভালোবাসার উপরও নজর দেয়। ভাই তাদের ভালোবাসা লোক সমাজে হিংসার কারণ হোক, সে কখনো চায় না। যেগুলো একান্ত তার। সেদিনের পরের মাঝে চলে গেছে বেশ কদিন। কুয়াশা বেশ হাসি খুশি হয়ে বেড়ায়, সব সময় যেমন বেরোয় তেমন। ভাবিদের সাথে গল্প করা, ঝগড়া করা, পড়াশোনায় মন দিয়ে করা, কলেজে যাওয়া, সবই করে। একমাত্র বোনকে ভাইরা উৎফুল্ল হয়ে বেড়াতে দেখে আনন্দ পায়। হৃদয় শীতল হয়, ঠোঁটে হাসির রেখা দেখা দেয়। কলেজেও তাকে নিয়ে বেশ কলহ সৃষ্টি হয়েছিল। চাপা উত্তেজনায় ছাত্রছাত্রীরাও টিচারদের মাঝে সৃষ্টি হয়েছিল। সঠিক ঘটনা কারো জানা ছিল না। কানাঘুষাতে ছেয়ে গেছিল কলেজ। সেসব নিপুণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে মেয়েটা হ্যান্ডেল করেছে। ভাইদেরও সাহায্য নেয়নি। তুষার চেয়েছিল কুয়াশার কলেজে কথা বলবে, কিন্তু কুয়াশা নিজেই সব বলবে বলে ঠিক করে। পরের দিন সে কলেজে গিয়েছিল। ভোর 6টা, শুক্রবার আজ। বসার ঘরে বসে আছে জাকির মালিথা ও জাহিদ মালিথা। জাহিদ মালিথা সেদিন পাবনায় ফিরে গিয়েছিলেন রাতেই। নামাজ শেষ করে দু ভাইদের মাঝে কিছু কথাবার্তা সেরেছে। এখন আজমিরাকে বলা হয়েছে তুষার, তুহিন, নিহারকে ডেকে আনতে। কিছু কথা বলবে চাচুরা। কথা অনুযায়ী 3 ভাইকে ডাকা হয়েছে। বৃষ্টি, ইয়াসমিন রান্নাঘরেই আছে, চা কফি বানাতে হচ্ছে। একটু পর তুষার, তুহিন নেমে এলো ফ্রেশ হয়ে। বাবাদের সামনে সোফায় বসলো। জাহিদ মালিথা 3 যাকে এসে বসতে বললেন। সকলে ভ্রু কুচকে আছে, কেউ কিছুই বুঝছে না আসলে এখানে কি বলা হবে। মুখ বুঝে বাড়ির 2 কর্তার কথা মানছেন সকলে। নিহারও ঠুলতে ঠুলতে ঘর থেকে তাড়াহুড়ো করে নেমে এলো। 3 যা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালে জাহিদ মালিথা নিজের মাঝে কথা সাজিয়ে নিলেন। এরপর গলা পরিষ্কার করে ঝেড়ে কেশে নিয়ে
ভাইয়ের দিকে ও সকলের দিকে একবার নজর দিয়ে বললেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সকলে উৎসুক নজরে চেয়ে আছে জাহিদ মালিথার দিকে। জাকির মালিথা বাদে সকলের মনে প্রশ্ন, কি এমন সিদ্ধান্ত? তবে কেউ প্রশ্ন করল না, সকলে পরেটুকু শোনার জন্য অপেক্ষায় রইল। জাহিদ মালিথা ভাইয়ের দিকে আবার তাকালেন, তিনি আশ্বাস দিলেন, এরপর বললেন, ভেবে সিদ্ধান্ত নিয়েছি শিশির আর কুয়াশার বিয়ে দেব। কথাটা সেখানে সকলের কান অব্দি শ্রবণ হতেই বড় সড় বজ্রপাত ঘটল। হিম মাত্রই উপর থেকে নিচে নামছিল, কাঁধে ব্যাগ নিয়ে। তার 6:30টায় কোচিং আছে। উপরে সিঁড়ি ভেঙে একদম নিচে চলে এসেছিল। বসার ঘরে ফ্লোরে পা দেওয়ার মাত্রই মেজো চাচুর কথা কানে পৌঁছায়, অমনি ব্যাগ সমেত সে ধপাস পড়ে গিয়ে আর উঠতে পারল না। বিস্ময় নিয়ে সেখানেই বসে কথাটা হজম করতে ব্যস্ত হলো। নিহার নিচ থেকে এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে বাবার কথা শুনবে বলে মাত্রই ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সোফায় বসতে যাচ্ছিল, ঠিক তখনই বাবার কথায় কানে আসে। কানে আসার পরপরই তার আর সোফায় বসা হয়নি, সেও সোফা বাদে নিচে ধপাস দিয়ে বসেছে, অর্থাৎ ফ্লোরকে সোফা বানিয়ে ফেলেছে। কথাটা শ্রবণ হতেই তার ঝিমানো ঘুম একেবারে বাপ বাপ করে পালিয়েছে। কোমরও বোধ হয় গেছে গা বেচারা, কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে সে বাবার বলা কথাটা হা করে চোখ বড় বড় করে হজম করতে ব্যস্ত হলো। তুষার মাত্রই বৃষ্টির হাত থেকে কফি নিয়ে কফিতে চুমুক দিয়েছিল, কিন্তু চাচুর বলা কথাটা শ্রবণ হতেই সেটা আর গলা দিয়ে নামিনি, ফুরুত করে বেরিয়ে গেছে। মুখে চোখে কফি প্রলেপ নিয়ে কথাটা হজম করতে লাগলো। ইয়াসমিন হাতে গরম কফি নিয়ে মাত্রই বেচারা তুহিনের হাতে দিতে যাচ্ছিল, কিন্তু সেটা আর দেয়া হয়নি। তুহিনও হাত বাড়িয়ে তা নিতে যাচ্ছিল, তারও আর কফির মগটা নেওয়া হয়নি। ইয়াসমিনের শ্বশুরের কথাটা কানে আসতে তুহিন হাতের কফি নিতে গিয়ে তার কোলের উপর ফেলেছে, আর তুহিন বাবার কথা শুনে কফির মগটা না ধরে হা হয়ে গেছে। তৎক্ষণাৎ কফি কোলের উপর পড়েছে, সে গরমের ঠেলায় এক লাফে উঠে গিয়েছে, কিন্তু ভাবে লাগছে গরম কফি থেকে বাবার কথাটা বেশি গরম, সেটাই সে হজম করার চেষ্টা চালাচ্ছে। ইয়াসমিন স্বামীকে পুড়িয়ে দিয়েও বিন্দুমাত্র অনুশোচনা নেই, মূলত সেও পুড়িয়ে দেওয়ার থেকে শ্বশুরের বলা কথাটা হজম করতে ব্যস্ত হয়ে হা করে। বৃষ্টি বেচারি মাত্র শ্বশুরকে চা দিতে পাশে গিয়েছিল, কিন্তু তার হাতেও আর চায়ের কাপটা শোভা পেল না। সে নির্মমভাবে ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। সেও হা করে হজম করতে লাগলো কথা। তিন জায়ের অবস্থার কি বলবো, তারা হা করে কর্তাদের মুখের দিকে চেয়ে রইল, যেন এই মুহূর্তে জাকির মালিথা ও জাহিদ মালিথা অষ্টম আশ্চর্য। কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা নির্বিকার। জাকির মালিথা পত্রিকা পড়ছেন আর চায়ে চুমুক দিচ্ছেন। জাহিদ মালিথাও কথা বলে চায়ে চুমুক দিচ্ছেন এবং বাড়ির সকলের এক্সপ্রেশন দেখছেন। দেখলেন এরা কেউ আর এই দুনিয়ায় নেই। সবার এমন এক্সপ্রেশন দেওয়াটা স্বাভাবিকই মনে করেছিলেন তিনি, কারণ কথাটাই যে তিনি অতিশয় আশ্চর্য হবার মতো বলেছে। কিছু মুহূর্ত আগে সকলে হা করে কথা হজম করছে আর একটা বুলি আওড়াচ্ছে মনে মনে, তা হলো বুনোওয়ালার বাঘা তেঁতুলের বিয়ে। এ কি করে সম্ভব? তাদের বিয়ে মানে তো যেচে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো। জাকির মালিথা এবার অতিশয় বিরক্ত হলেন। এরা এমন ভাব করছে যেন জাহিদ মালিথা এলিয়েন আর তাদের বিনা টিকিটে মঙ্গল গ্রহে নিয়ে যাবার কথা বলছেন। আশ্চর্য, তাকিয়ে আছে দেখে যেন তারা দুজনই এলিয়েন। ধমকে উঠলেন, কি হয়েছে? ওভাবে সব কি দেখছো? কি এমন বলা হয়েছে শুনি? গুরুগম্ভীর রুট কাটকাট ধমকে সকলে বাস্তবে ফিরে এলো। নড়ে চড়ে উঠল সকলের। বাস্তবে এসে কিছু মুহূর্ত আগের কথাটা ধারণ করতে সক্ষম হলো মস্তিষ্ক। এটা যে কোনো প্রকার জোকস বলিনি, সেটা সকলেই দুই ভাইয়ের নির্বিকার অবস্থা থেকে বুঝেছে। সকলে একসাথে অতিশয় আশ্চর্য কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? জাকির মালিথা উত্তর, কেন সম্ভব নয়? জাকিয়া বললেন, সেটা আমরা সকলেই জানি, কেন সম্ভব নয়? আম্বিয়া বললেন, ওরা একে অপরকে চাচাতো ভাই বোন বলেই মানে, সেখানে বিয়ে কি করে সম্ভব? জাহিদ মালিথা উত্তর করলেন,
চাচাতো ভাই বোন মানে না বলে যে অন্য কিছু মানবে না তার কোনো মানে আছে? চাচাতো ভাই বোন মানতে হবে না, আমরা যেটা মানাতে চাচ্ছি সেটা মানালেই হবে। আজমিরা এবার মুখ খুললেন। তিনি কখনো ভাসুরদের মুখের উপর কথা বলে না, তবুও সাহস নিয়ে বললেন, কিন্তু ভাইজান, ওরা একে অপরকে সহ্য করতে পারে না। ঝগড়া মারামারি একে অপরের চক্ষুশূল ভাবে, সেখানে অন্য সম্পর্ক বা বিয়ের মতন বন্ধন কোনোটাই মানবে বলে আমার মনে হয় না। একটু ভেবে দেখলে হয় না? তুষার চাচির সাথে একমত হয়ে বলল, চাচু, ছোট আম্মু কিন্তু ঠিকই বলেছে, ওরা জিন্দেগিতেও রাজি হবে না। লঙ্কা কাণ্ড বাঁধাবে তবুও রাজি হবে না। তোমরা ভেবে দেখো একটু। তুহিনেও একই মত দিল। বৃষ্টি ইয়াসমিন চুপ করে শুনছে শুধু। এতক্ষণ পর নিহার নিচ থেকে উঠল, হিমও উঠল, এসে দাঁড়ালো বড়দের কাছে। আর তার আর কোচিংয়ে যাওয়া হলো না। নিহার বলল, বাবা, ওরা এই কথা শুনলে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদ হবে, তবু এই সম্পর্ক মানবে না। জাহিদ মালিথা এবার রেগে গেলেন। সকলের কথা শুনে তিনি রেগে বললেন, তোমাদের কে বলেছে ওরা সম্পর্ক মানবে না? একে অপরের সহ্য করতে পারে না? ওরা যেমনটা দেখায় তেমনটা ওরা নয়। যেটা দেখায় সেটা ওদের স্বভাব, অভ্যাস, ছোট থেকে করে আসছে বলে স্বভাবের দোষ হয়ে গেছে। এজন্য হাজার বকেও ঠিক করা যায়নি। কিন্তু ওদের এই একে অপরকে দেখতে না পারার মাঝে ভালোবাসা লুকিয়ে আছে, সেটা ওরা বুঝতে পারে না, বিধায় এমন শত্রুতা। সেদিন ওইখানে তো তোমরা সকলে উপস্থিত ছিলে, সবটা দেখেছো। যে ছেলে মেয়ে একে অপরের চক্ষুশূল, সেখানে সবার মতো কষ্ট কিন্তু শিশিরও পেয়েছিল, বরং দেখে মনে হচ্ছিল বেশি পেয়েছিল। ওরা ঝগড়া বিবাদ ঠিকই করে, কিন্তু আমরা বিনা ওরা একে অপরকে ভরসা মানে, সেটা সেদিন দেখেছো নিশ্চয়ই। আমরা ভবিষ্যতে ওদের জন্য না থাকলেও ওরা দায়িত্ববোধ থেকে, সম্পর্কের জোর থেকে কখনো সরবে না। দুজন দুজনের মধ্যে ভরসা ঢাল হয়ে থাকবে। এটুকু বলে থামলেন তিনি। সকলে জাহিদ মালিথার কথাগুলো মন দিয়ে শুনলো, বুঝলো। জাহিদ মালিথা আবার বললেন, এছাড়া আমরা এই সিদ্ধান্ত এর জন্য আরও নিয়েছি যে আমাদের মেয়ে আমরা কোথাও দেব না, নিজেদের কাছে রেখে দিব। কোথায় দিব, কিভাবে থাকবে, কেমন ছেলের হাতে তুলে দিতে পারবো, কতটুকু সুখে থাকবে, সেসব কিছু আমরা জানি না। কিন্তু মেয়েটাকে যদি নিজের কাছে রেখে, নিজেদের চোখে দেখে বড় হওয়া ছেলের কাছে সম্প্রদান করতে পারি, এতে মোরেও শান্তি পাবো আমরা। চিরকাল তো আর বেঁচে থাকবো না আমরা, আর তোমরাও মেয়েটাকে চিরকাল আগলে রাখতে পারবে না। বিয়ে ওকে দিতেই হবে, যেখানেই হোক, আজ হোক আর কাল হোক। তো সেই বিয়ে যদি আমাদের ঘরের ছেলের সাথে দিই, ক্ষতি কি? ঘরের মেয়ে ঘরে থাকবে, আদরে থাকবে, নিজেদের চোখের সামনে থাকবে। এখন মানতে না পারলেও আমি জানি শিশির কখনো দায়িত্ববোধ এড়িয়ে চলবে না। আর কুয়াশাও কাণ্ডজ্ঞানহীন নয়, যথেষ্ট বুদ্ধিমতী, সেটা আমি এই কয়দিনে টের পেয়েছি। তার অধিকার ঠিকই বুঝে নেবে। ওরা যতই জেদ দেখাক না কেন, দিন শেষে দুজন দায়িত্ববোধ ঠিকই পালন করবে। আর রইল কথা রাজি না হবার, সেটা আমরা বড়রা দেখব। ছেলে মেয়েদের আমরা এতটা বেপরোয়া করে বড় করিনি যে বাবা মায়ের উপর কথা বলবে। থামলেন তিনি। সকলে বোধশক্তি খুলল বোধ হয়। সকলে জাহিদ মালিথার বলার কথাগুলো মস্তিষ্কে নেড়ে চেড়ে বুঝতে ব্যস্ত হয়েছে। তিনি কথাগুলো যা বললেন একটা ভুলও নয়, কিংবা ফেলে দেবার মতো নয়। সকলে এটা দেখেছে এবং খেয়াল করেছে সেদিন। শুধু সেদিন না, অনেকভাবেই খেয়াল করেছে। হাজার শত্রুতা থাকলেও দায়িত্ববোধ ঠিকই পালন করে। এই দায়িত্ববোধ থেকে অধিকার বোধ হলে ক্ষতি কি? সেটা হতেও সময় লাগবে না। সম্পর্কের জোরে অধিকার বোধে ঠিকই দেখবে, ভালোবাসা ঠিকই হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, চিরকাল মানুষ তো আর একরকম থাকে না। যেমন সময়, দিন, মাস, বছর পাল্টায়, ঠিক তেমনই মানুষের মনও পাল্টায়। এখন নিজেদের এমন শত্রুভাবে ভালোবাসা দেখায় না, যে দেখায় বিয়ের পর তো সেগুলো হয়ে যাবে, পাল্টে যাবে। সকলে গভীর ভাবনায় ভাটা পড়ল জাকির মালিথার কথায়। সকলের গভীর ভাবনায় ভাটা পড়ল জাহিদ মালিথার কথায়। বললেন, তোমরা কখনো এটা খেয়াল করে দেখেছো যে ওরা নিজেরা ঝগড়া করে কিন্তু কখনো কথা বলা বন্ধ করে না, কিংবা রাগ করে থাকে না? যাই করুক না কেন, কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ রাখে না। তাহলে ভবিষ্যতে যে হাজার ঝড় এলে একসাথে থাকবে না, সেটা বলতে পারবে কেউ? এ থেকে বোঝা যায় ওরা কখনো নিজেদের ছাড়বে না। বিয়ের বন্ধনে আটকা পড়লে সবই ঠিক হয়ে যাবে। এছাড়া কুয়াশা আমাদের মৃত ছোট ভাইয়ের আমানত। ও নেই, তাই কুয়াশা এখন আমাদের আমানত। ওর অসম্ভবে আমাদের দায়িত্ব, কর্তব্য, ওর আমানতকে সঠিক জীবনসঙ্গী বেছে দেয়। জাহিন থাকলে এমনটাই ভাবতো। তাই আমরা আমাদের আমানতকে সঠিকভাবে সম্প্রদান করতে চাই। বড় ভাইয়ের এতে কোনো আপত্তি নেই, বরং বড় ভাই নাকি নিজেও এটা ভেবেছিলেন। আমি বলার পর বলেছে আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই দিনই, কিন্তু বড় ভাই নাকি অনেক আগে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সঠিক সময় এলে জানাতে চেয়েছিলেন। তিনি থামতেই সকলে আবার ভাবনায় ব্যস্ত হলো। ভাবল, সত্যিই তো
এটা তো কখনো ভাবেনি তারা। ওরা যাই করুক কখনো একে অপরের সাথে একদিনের জন্য কথা বলা বন্ধ করেনি। আর কুয়াশা বাড়ির মেয়ে, বাড়িতেই থাকবে, এতে আরও ভালো। চোখের সামনে থাকবে। শিশির লাখে একটা ছেলে, ঘরের বাইরে এই বয়সে দায়িত্ব নিতে জানে।